আসসালামু আলাইকুম। আমি এইমাত্রই আরকি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একটা গবেষণাপত্রে অংশগ্রহণ করলাম। এই যে, এই কাগজটা আরকি মূলত ছিল ২ পেজের একটা ছিল। এই গবেষণাপত্রে এখানে হচ্ছে আমার ব্যক্তিগত যে পরিচয় সেটা দিতে হয়নি। জাস্ট এখানে আমি এটায় অংশগ্রহণ করছি, এটার একটা স্বাক্ষর আর তারিখ নিয়েছে। তারপর ব্যক্তিগত কিছু তথ্য নিয়েছে যেমন হচ্ছে আমার কি বলে লিঙ্গ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক অবস্থা এই ইত্যাদি এসব নিয়েছে। মানে একদম আমার পরিচয়টা দিতে হয়নি। এটা আরকি বলছি। কারণ অনেক সময় হয় কি এসব এই গবেষণাপত্রে বলেন বা এই পেপারস গুলো তৈরি করতে মানুষের একদম ব্যক্তিগত তথ্যগুলো যখন একদম দেই নাম, ঠিকানা সহ তখন কিন্তু আমার একটা থাকে আমি এই তথ্যটা ওখানে দিলাম। কোনো একটা সমস্যা হবে কিনা? এরকম একটা আমাদের একটা মনের ভিতরে একটা কাজ করতে পারে যে আমার তথ্যগুলো দিলাম, কোনো সমস্যা হবে কিনা? কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম ছিল এই পেপারসটা কারণ হচ্ছে এখানে ব্যক্তিগত তথ্য নিলেও কোনো নাম ঠিকানা বলে না এইসব নেয়নি। জাস্ট ওই সাইনটা নিয়েছে আর কত তারিখ এটা সাইন করেছে এখানে। মূলত অ্যা এই যে বিষয়টা বললাম এটা তো আমাদের কাগজ হাতে দিয়েছে। তবে চাইলেই কিন্তু খুব সহজে এই ধরনের গবেষণাপত্র এখানে বিভিন্ন প্রশ্ন করে। অর্থাৎ বলতে পারেন এরকম হতে পারে যে আমি ৫০০ জন আমার ৫০০ জন হচ্ছে নিলাম। ৫০০ জন মানুষ নিয়ে আমি একটা সার্ভে করলাম। তারা ৫০০ জন হ্যাঁ বলে না, না বলে একটা বিষয়ের উপর মতামত নিতে পারে। হ্যাঁ, না, ভোট আছে না এরকম আরকি বিষয়টা। এরকমই অন কাইন্ড অফ এক ধরনের এরকমই প্রশ্নগুলো ছিল। যাক এটা তো তাদের একটা ব্যক্তিগত বিষয়। এজন্য আমি এই প্রসঙ্গে কথাগুলো বলছি না। তবে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে তাদের কথা বলছি গবেষণা করতে গিয়ে। আমি তো নিজে কখনো কোনো গবেষণা করি নাই। তবে এই আইডিয়া গুলো যেমন দেখেন আপনি যখন আ কোনো একজনের কাছে সাক্ষাৎকার নিতে যাবেন, আপনার গবেষণার কাজে। হতে পারে সেই লোকটা অনেক ব্যস্ত থাকে, অনেক বিজি-টিজি থাকে। আপনার প্রশ্নগুলো তাকে দিতে পারছেন না। এক্ষেত্রে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন যে, আ সুন্দরভাবে একটা ফরমেট তৈরি করে আ যেমন এখানে হচ্ছে তারা একটা মন্তব্যের স্থান রেখেছে। আর এই পাশে যেগুলো ছিল শুধু টিক দিতে হয়েছে আমাকে। এরকম। দেখুন, আপনি কিন্তু চাইলে এই যে গবেষণাপত্রের সময় এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের হতে পারে। চাইলে আপনি এরকম সিস্টেম করতে পারেন। আবার কিন্তু চাইলে আপনি এটা অনলাইন সিস্টেম করতে পারেন। যেমন হচ্ছে আপনার Google এর যে আছে, একটা ফরমেট আছে। সেখানে হচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন। সার্ভের জন্য ব্যবহার করতে পারবেন। ওরা কিন্তু একদম চার্ট আকারে দেখিয়ে দেয় Google এর ওরা। সেটাও আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারতেন। যেমন হচ্ছে আপনি এটা হাতে দিয়েছেন আমাকে। আপনি চাইলে আপনার নিজের গবেষণার ক্ষেত্রে আপনি হাতে না করে Google এর সিস্টেমটা ইউজ করতে পারেন। ওখানে আপনাকে একদম চার্ট করে দেখিয়ে দেবে কোনটা কিরকম হচ্ছে, কোন স্থানে মত বেশি দিচ্ছে মানুষ, কোনটা কম দিচ্ছে। তবে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমি বলছি না যে এই পদ্ধতিটা আপনি একদম খারাপ হয়েছে না। এটাও একটা ঠিক হয়েছে। আপনি সঠিক একটা তথ্য পাচ্ছেন। আপনার হাতে পেপারস হিসেবে এটা আপনি কাজগুলো করলেন। তবে এই কাজটা এইরকম পেপারস তৈরির ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে এইগুলো থেকে আপনাকে আবার তথ্য কালেক্ট করতে হবে। আবার নতুন করে এটা নিয়ে আপনাকে বসতে হবে। ধরুন আপনি যদি ৫০০ জনকে নিয়ে সার্ভে করেন, এই পেপারটা ৫০০ টা এরকম পেপার আপনার হবে। তারপর সেই ৫০০ টা পেপার দেখে আপনার এগুলো বলতে হবে এইজন এইটা বলল, এইজন ওইটা বলল। তবে এই ক্ষেত্রে আপনার ওই অনলাইনের যে বিষয়টা ওইটা কিন্তু ভালো হয় আমার কাছে মনে হয়। তবে দেখলাম এই মনোবিজ্ঞান বা অন্যান্য যে আমাদের গবেষণা সার্ভে গুলো আছে, কয়েকজন অনলাইনেও করছে। আমার হাতে এটা একজন দিল, সেটা হচ্ছে আপনার এটা হাতে দিল। কিন্তু আপনি চাইলে এই হাতে দেওয়ার সিস্টেমটা ওরকম অনলাইনে একটা লিঙ্কও দিতে পারেন আমাকে যে, "ভাইয়া আপনার কাছ থেকে একটা মানে এরকম সার্ভে করব। আপনি চাইলে আমাকে বুঝাতে পারেন সেইটা। যে আপনার এইটা প্রয়োজন। কেন প্রয়োজন? এইটা করবেন। তাহলে এইটা হবে।" তাহলে আমিও ওরকম দেখব যে আমার মতামত আমি দিতে চাচ্ছি কিনা ইন্টারনেটে। আ ইন্টারনেটে দিলাম, আপনি লিঙ্ক দিলেন, সেখানে আমি তথ্যগুলো পূরণ করে দিলাম। দেখা যাবে আপনার জন্য সেটা কিন্তু সুবিধা হচ্ছে। কারণ সেখানে আপনি একটা চার্ট পেয়ে যাচ্ছেন। আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখানে এতজন এইটা হ্যাঁ বলেছে, এতজন না বলেছে, এতজন কোনো মন্তব্য দেয়নি। এটা কিন্তু আপনার অনলাইনে একটা সার্ভে অলরেডি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার একটা সুবিধা আছে। আর এরকম ধরনের গবেষণাপত্রগুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে।
আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে এরকম ধরেন এই যে গবেষণাপত্র বলেন বা এই অনুসন্ধানমূলক যে এগুলো আছে, পড়াশোনায় বলি আমি, অনুসন্ধানমূলক পড়াশোনা আছে, এগুলো করতে আমার বেশ ভালো লাগে। যেমন এই কিছুদিন আগেই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে আপনার ওই কি বলে মাঠে ধান বা কিছু একটা ধান লাগাচ্ছে, ধানের বীজ যেটা লাগাচ্ছে, তাদের পড়াশোনারই অংশ, তাই না? ওটা লাগাচ্ছে। দেখুন, হাতে কলমে যখন আপনি একটা কাজ করবেন, সেই কাজটা থেকে আপনার যে জ্ঞান অর্জিত হবে, এখন আপনি বলতে পারেন ভার্সিটি উঠে আমি ধান লাগাতে যাব, কি বলতেছো এইসব। কিন্তু আপনি যখন ওটা প্র্যাকটিক্যালি করবেন, আমরা বলি না কর্মমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, এই শিক্ষাটা যখন একদম সবার মাঝে পরিচয়টা হবে কর্মমুখী শিক্ষার, তখন কিন্তু একটা ভালো ফলশ্রুতি আসবে। আর এটা কিন্তু সম্ভব এই গবেষণার মাধ্যমে। এই গবেষণার মাধ্যমে আপনি চাইলে এটা গবেষণা করে বের করতে পারেন ওইটা কয়জন আর ভালো লাগে ওরকম হাতে কলমে কাজ করাটা। হাতে কলমে কাজ করলে আপনি যেটা শিখতে পারবেন সেটা কিন্তু আপনাকে, এই যে আমার এখানে বেশ কিছু বই আছে ওখানে একদম টান, আমার ওই বইয়ের কোনো নেই আর কি, বুকসেট নেই, এখানে আমি টাল দিয়ে আর কি রেখেছি এটার উপরে অনেক। দেখুন, এই যে বইগুলো থেকে আপনি যা জানতে পারবেন তার থেকে আপনি হাতে কলমে যখন শিখবেন, সেই শিক্ষাটা আপনার আরো বেশি কার্যকরী হবে, এটা আমার মনে হয়। যেমন আমার ব্যক্তিগত কথাই বলি, এই গবেষণাপত্র নিয়ে চাইলে বলা যেত, কিন্তু এটা তো তাদের ব্যক্তিগত বিষয় একদম, এটা নিয়ে আমি এই জন্য বলছি না। যাই হোক, আমার ব্যক্তিগত বিষয় বলি। আমি যখন, আমাদের একটা কোর্স ছিল হচ্ছে পুরান ঢাকার নাট্যচর্চা। এখন আমি ওই পুরান ঢাকার নাট্যচর্চা নিয়ে যখন হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে পুরান ঢাকায় একটু ঘুরলাম, আমি যেহেতু এই পুরান ঢাকার আশেপাশে থাকি, আমি পুরান ঢাকায় ঘুরলাম, আমি পুরান ঢাকা ঘুরে ঘুরে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। যেমন আমাদের কোর্স টিচার ক্যাথরিন ম্যাডাম কিন্তু হচ্ছে আপনার ওই একটা, তিনি যে পাঠ পরিকল্পনা বলেন বা হ্যাঁ, পাঠ পরিকল্পনাই তো বলে, মানে একটা আউটলাইন, কোর্স আউটলাইন, ওখানে তিনি মাঠ পর্যবেক্ষণ নামে একটা অপশন দিয়ে সেখানে বেশ কয়টা মাঠ পর্যবেক্ষণ বা ওই যে কি বলে ফিল্ড ওয়ার্কের লিস্ট করেছেন। তিনি ওখানে তার মতো করে ফিল্ড ওয়ার্ককে আমাদের নিয়ে গিয়েছেন, তার মতো করে একদম সম্পূর্ণ ব্যাচ, আমাদের ব্যাচে যতজন ছিলাম অতজনই যারা এসেছে তাদের নিয়ে আমরা একটা ফিল্ড ওয়ার্কে গেলাম, ওটা হচ্ছে একাডেমিক ভাবে। এরপরে আমি করলাম কি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন বিভিন্ন বই পড়ছি, এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন পড়ছি, যেমন কিছুদিন আগেই তো একটা আমি ভিডিও ছেড়েছিলাম, ঢাকা আমার ঢাকা, তারপর জীবনের ৭ রং, এগুলো কিন্তু আমার একাডেমিক পড়াই ছিল অন কাইন্ড অফ। সেই একাডেমিক পড়ায় আমি যখন পাচ্ছি, বিভিন্ন অপশনগুলো পাচ্ছিলাম যে এইটি হচ্ছে ঢাকার এই স্থানে আছে, এই রোডটা এইখানে আছে, যেমন ইসলামপুরের কথাই যদি বলি, আমি ওই ইসলামপুরের যেমন ঢাকা আমার ঢাকা জীবনের ৭ রং, এই বইতে কিন্তু ইসলামপুরের ওই লায়ন সিনেমা নিয়ে বা লায়ন থিয়েটার নিয়ে বেশ কিছু তথ্য আছে। আমি করলাম কি, নিজের ব্যক্তি উদ্যোগে সেই লায়ন সিনেমা যে স্থানে ছিল, ওখানে কিন্তু এখনো লেখা আছে সেই ইসলামপুরে লায়নে চলিতেছে, মানে ওই যে যখন সিনেমা হল হলো না, তখন তো পোস্টারিং করা হতো, এই সাইনবোর্ডটা এখনো আছে ইসলামপুরে, ওটা আমি দেখে আসলাম। তখন কিন্তু আমার ওই লায়ন থিয়েটার বলেন, লায়ন সিনেমা নিয়ে কখনো আমার, এখন আমার এটা মনে থাকবে। আমি এই পড়াটা যখন আমি একদম বাস্তবে দেখে আসলাম ফিল্ড ওয়ার্ক থেকে, তখন কিন্তু সেটা আমি ভালোভাবে আত্মস্থ করতে পেরেছি। আবার দেখুন, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই কি বলে নবাবপুর রোড, নবাবপুরে কিন্তু একটা ছিল আপনার এখানে সিনেমা হল ছিল অনেক আগে, সেটা হচ্ছে মানসী সিনেমা হল, যেটা হচ্ছে 1926 সালে করা হয়েছিল। এবং ওই সিনেমা হলের মানসী যে নামটা আছে, সেই নামটা দিয়েছিল হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ওটা মূলত ছিল গাজীপুরের এক জমিদার, তিনি আর কি এখানে একটা সিনেমা হল করবেন 1926 সালে, তখন রবীন্দ্রনাথ এই ঢাকায় অবস্থান করছিলেন। তখন রবীন্দ্রনাথের কাছ থেকে তিনি গিয়ে একটা নাম আনেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওই মানসী নামটা তাকে সাজেস্ট করেন বা ওইটা ঠিক করে দেন। তারপর কিন্তু মানসী সিনেমা নামে ওইটা চলছিল। পরবর্তীতে ওটার নাম পরিবর্তন হয়েছে, বিভিন্ন কাহিনী আছে ওটা নিয়ে। কিন্তু এখন বর্তমানে মানসী সিনেমা হল নেই, আছে কি মানসী কমপ্লেক্স। এখন দেখুন, আমি যখন ওখানে গেলাম, আমি একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে আমার ফেসবুক প্রোফাইলে আর কি আমি এটা দিয়েছিলাম, যেদিন আর কি ওখানে আমি ওই নিজে ব্যক্তি উদ্যোগে যে গবেষণাটা করলাম বা ফিল্ড ওয়ার্ক করতে গেলাম, ওখানে আমি গিয়ে ওটা একটা ভিডিও ধারণ করে আপলোড করলাম। দেখুন,
ওর থেকে ওই যে একটা ধারণা আমার মাথায় গেঁথে গেছে, এই মানুষই সিনেমাটা ছিল, ওখানে কি কি নাটক আগে মঞ্চস্থ হতো, সিনেমা হল কেন্দ্রিক একটা ভালো একটা কিন্তু একটা ধারণা আমি ওখানে পেয়েছিলাম। এই ধারণাটা আমি আমার পরীক্ষার খাতায় কাজে লাগাতে পেরেছি। এখন দেখুন আপনি যদি যদি এরকম ফিল্ড ওয়ার্ক করেন, বা আরো একদিন আমি গিয়েছিলাম, ওই কিছু খণ্ড ভিডিও আছে, আমি দেখি পরের বছর আপলোড করার চেষ্টা করব। সেটা হচ্ছে আহসান মঞ্জিলে। সেখানে আমি গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে, কলেজ ফ্রেন্ডের সাথে, মেহেদি, অনিয়র নাম, রিয়ানের সাথে গিয়েছিলাম। যাই হোক, ওর সাথে গিয়ে আমি ওখানেও আমার ব্যক্তিগত কাজই করলাম। আমি বলতে পারেন মাঠ পর্যবেক্ষণ হোক আর ঘোরা হোক একসাথে। বলে না বাংলা একটা প্রবাদ আছে কিন্তু, এক ঢিলে দুই পাখি মারা, আমি ওরকম করছিলাম যে একসাথে ওর সাথে আমি ঘুরতেও গেলাম, অনেকদিন পর কলেজ ফ্রেন্ডের সাথে দেখা, ওর সাথে ঘুরলামও, আর নিজের কাজটাও করে আসলাম। কারণ হচ্ছে আমি যখন ওই ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডামের নবাব বাড়ির নাট্যচর্চা পড়ছিলাম, ওই প্রবন্ধের ভিতরে তিনি পার্সিয়ান থিয়েটার বা নবাব বাড়ির নিয়ে আলোচনা করেছে। আমি ওই নবাব বাড়ির যে এখন তো ওটা একটা জাদুঘর, ওই জাদুঘরে ঘুরে ঘুরে ওই ইটা খুঁজছিলাম, কোথায় ওই ছবিটা, যে ছবিটা আমি ওই আর্টিকেলের ভিতরে দেখেছি। এটা খুঁজতেছিলাম যে এটা খোঁজার জন্য আমি খুঁজতে খুঁজতে ওখানে নবাব বাড়ির যে নাচ ঘর আছে, সেই নাচ ঘরে গিয়ে ওই ছবিটা পেলাম দেয়ালে। দেখুন এই যে যে প্রক্রিয়াটার ভিতর গেলাম, অর্থাৎ ইতিহাস বলেন, যে কোনো পড়াশোনা বলেন, যা কিছু হোক না কেন, এটা যখন আপনি একটা গল্পর মতো করে, একটা গল্পের মতো করে, বা নিজের ব্যক্তি জীবনের সাথে যখন একদম সামঞ্জস্য করে এটা পড়তে পারবেন বা এটি সম্পর্কে জানতে পারবেন, ওই জানাটা কিন্তু আপনার হচ্ছে এই পাঠ্যপুস্তক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, এবং বা ওইটা আপনার মনে থাকবে, অনেক বেশি মনে থাকবে। যেমন অনেকক্ষণ হয়ে গেছে তাই না, যাই হোক শেষ করছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এই যে আমাকে দেখেন না বিভিন্ন বই নিয়ে কথা বলতে, ওই বইগুলো অধিকাংশ বই থাকে হচ্ছে কেউ একজন বলে আমাকে এই বইটা পড়ো, তাহলে আমি ওই বইটা পড়ি। তাহলে হয় কি, ওই সাথে সাথে কোন ব্যক্তি আমাকে কি বই পড়তে বলেছেন ওইটাও আমার মনে থাকে। কিন্তু ওইটা মনে থাকলে ওই বইটার প্রতি একটা আগ্রহও বেড়ে যায়। কারণ আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে আপনি আমাকে একটা বই সাজেস্ট করেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে দেখবেন কি আপনি আপনার বেস্ট যে বইটা আছে সেটাই তো আমাকে সাজেস্ট করবেন, তাই না? তাহলে দেখুন আমি কিন্তু আপনার থেকে আপনার বেস্ট বইটা এরকম, আমি যদি 500 জনার থেকে 500টা বেস্ট বই আমি পড়তে পারি, তাহলে দেখুন আমি বেস্ট, সব থেকে বেস্ট। যেমন যেমন আমি 10টা বই পড়েছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ইমরান একটা বইয়ের নাম বলো, আমি তো বলবো বেস্ট, আমার যে বেস্ট ছিল, যে বইটা আমার বেশি ভালো লেগেছে, যে কথাটা আমি সবচেয়ে বলতে চাই, ওই বইটার কথাই তো বলবো, তাই না? তাহলে দেখুন আমিও কিন্তু ওরকম ভাবে, এরকম ভাবে একটা যে কোনো পড়া বলেন, যে কোনো জানা বলেন, ওরকম যদি সম্পর্ক করে পড়া যায়, একটার সাথে আরেকটা মিলিয়ে পড়া যায়, ওই বন্ধন বলতে পারেন এটাকে আপনি। বন্ধন করে পড়ার ফলে কিন্তু ওই পড়াটা আপনার বেশি বেশি মনে থাকবে। আমার মনে হয় আমাদের যে একাডেমিক পড়াশোনা আছে, এই পড়াশোনায় বেশি বেশি এরকম গবেষণামূলক কাজ বলেন, বা এরকম মাঠ পর্যায়ে কাজ, ফিল্ড ওয়ার্ক কাজ, এগুলো যখন সম্পর্কযুক্ত করে একাডেমিক কাজের সাথে ভালোভাবে পড়া যাবে, তখন কিন্তু সবচেয়ে ভালো একটা পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। কারণ শুধুমাত্র মুখস্থ বিদ্যা যে ভালো কিছু আপনাকে দিতে পারে, এটা আমার মনে হয় না। কারণ আপনি এই মুখস্থ বিদ্যার পাশাপাশি যখন বাস্তবমুখী শিক্ষা, বাস্তবে আপনি সেটা দেখে শুনে পড়তে পারবেন, ওই পড়াটা আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, এই গবেষণা নিয়ে অনেক কথা বললাম। আর 2024 সাল তো চলে যাচ্ছে, সম্ভবত এরপরে আর একটা ভিডিও বা 2টা ভিডিও আমি দিব এই বছরে। তারপরে নতুন বছরে নতুনভাবে আমি চাবো আমার এই যে আমার ইউটিউব চ্যানেল আছে আমার নামে, এইটা আমি নতুনভাবে একটু সাজাতে চাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম। আমি যে ভিডিওতে কথা বলি, আমার কোনো ওরকম পরিকল্পনা থাকে না। আমি জাস্ট করি কি, ওই ক্যামেরাটা অন করে তারপর হচ্ছে ইচ্ছা মতো বলে যাই, এখান থেকে ওখান থেকে কথা বলি। ভালো লাগে আমার কথা বলতে। যাই হোক, আপনি কিন্তু চাইলে আমাকে একটা বইয়ের নাম বলতে পারেন, যে এই বইটা হচ্ছে আপনার নাম করে আমি পড়বো। চাইলে এটা আপনি বলতে পারেন। সেটা বলবেন কিভাবে? কমেন্টে লিখে দিতে পারেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি সাধারণত এই যে ইউটিউবে যে ভিডিওগুলো বানাই, এটা হচ্ছে
বুক রিভিউ বলেন, তারপর হচ্ছে ডকুমেন্টারি, তারপর হচ্ছে কিছু শর্ট ফিল্মও বানিয়েছিলাম একসময়। আ বিক্ষিপ্তভাবে বানাই। তবে দেখি ২০২৫ সাল, নতুন সালে নতুন কিছু করা যায় কিনা সে নিয়ে সামনের সপ্তাহে কথা হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।